সুপ্রিয় শিক্ষার্থীরা সবাইকে স্বাগত জানাচ্ছি হিসাব বিজ্ঞানের আনন্দময় ভুবনে। তো আমরা যে অধ্যায়টি নিয়ে আজকে আলোচনা করব সেটা হচ্ছে প্রাপ্য হিসাব। ঠিক আছে, প্রাপ্য হিসাবে অ্যাকাউন্টস রিসিভেবল, এবং এই অধ্যায়টি কিন্তু খুব একটা তাৎপর্যপূর্ণ অধ্যায়, কারণ এটার উপর বেস করে আমরা অনেক কিছু শিখতে পারবো। এবং এই প্রাপ্য হিসাবকে কিন্তু আমরা আর্থিক অবস্থার বিবরণী করতে গেলেও আমরা এই সংক্রান্ত যে সমস্যাগুলো আমরা ফেস করব সেগুলো আমরা আর্থিক বিবরণীতেও পাবো। এই জন্য আমরা এই ক্লাসটা আমরা একটু মনোযোগ সহকারে দেখব। অ্যাকাউন্টস রিসিভেবল বা প্রাপ্য হিসাব। তো প্রাপ্য হিসাব বলতে আমরা কি বুঝি? যখন আমরা বাকিতে পণ্য বিক্রয় করি বা সেবা দিয়ে থেকে কাউকে, তখন যে ব্যক্তি বা প্রতিষ্ঠান আমাদের কাছে কী পাবে? টাকা পাবে। ওই ব্যক্তি বা প্রতিষ্ঠান হবে প্রাপ্য হিসাব। ঠিক আছে, বা ওই যাদের কাছে আমরা টাকা পাবো সেই ব্যক্তি বা প্রতিষ্ঠান হবে প্রাপ্য হিসাব। যেমন এখানে দেখো, যে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের নিকট হতে টাকা পাওনা হলে, আমরা যদি কারোর কাছে টাকা পাই, তাকে বলা হবে প্রাপ্য হিসাব। সাধারণত অপর ব্যক্তি বা প্রতিষ্ঠানের নিকট বাকিতে পণ্য বা সেবা দেওয়া হলে প্রাপ্য হিসাবের সৃষ্টি হয়। ঠিক আছে, যা খরিদ্দারের কাছ থেকে ভবিষ্যতে আদায় করা হবে। মনে করো আমি একজন ব্যক্তির কাছে, মিস্টার করিম ট্রেডার্স, তার কাছে আমি পণ্য বিক্রি করেছি, তার মানে করিম ট্রেডার্সের কাছে আমি টাকা পাই, তাহলে করিম ট্রেডার্স হচ্ছে আমাদের কাছে গিয়ে একটা প্রাপ্য হিসাব। ঠিক আছে, বা প্রাপ্য হিসাবের আরেক নাম হচ্ছে দেনাদার, একই কথা, প্রাপ্য হিসাব দেনাদার একই কথা। তাহলে হিসাব বিজ্ঞানের আয় চিহ্নিতকরণ নীতি অনুযায়ী, আয়কে তখনই আয় হিসাবে গণ্য করতে হবে যখন তা অর্জিত হবে। ঠিক আছে, আয় চিহ্নিত নীতি। এই কারণে পণ্যের মালিকানা হস্তান্তরের সাথে সাথে বিক্রয়কে এবং সেবা প্রদানের সাথে সাথে সেবাকে আয় হিসাবে গণ্য করতে হবে। ঠিক আছে, যখনই আমি বিক্রি করব, সেটা আমি টাকা পাই কিংবা না পাই, যখনই আমার কি হবে, সত্যগত হস্তান্তর হবে, পণ্য বা সেবার হস্তান্তর হবে, তখনই আমার কি হবে, সেটা আয় বলে গণ্য হবে। এবং সেটাকে আমরা কি বলতে পারবো? যদি বাকি হয়ে থাকে সেটাকে আমরা প্রাপ্য হিসাব বলতে পারি। এবার দেখো, যে বাংলাদেশে প্রচলিত 1930 সালের বিক্রয় আইন অনুযায়ী বিক্রিত পণ্যের মালিকানা হস্তান্তর হওয়ার সাথে সাথেই তা বিক্রয় হিসাবে স্বীকৃত হবে। মালিকানা হস্তান্তর হওয়ার সাথে সাথে, এটা কোন আইন অনুযায়ী? 1930 সালের বিক্রয় আইন অনুযায়ী বিক্রিত পণ্যের মালিকানা হস্তান্তরিত হওয়ার সাথে সাথেই তা বিক্রয় হিসাবে স্বীকৃত হবে এবং খরিদ্দারকে প্রাপ্য হিসাব নামে হিসাবের বইতে লেখা যাবে। সুতরাং বলা যায় যে অন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছে অর্থ, পণ্যদ্রব্য বা সেবার বিপরীতে যে আর্থিক দাবি সৃষ্টি হয় তাই হচ্ছে কি প্রাপ্য হিসাব। ঠিক আছে, এটা হচ্ছে প্রাপ্য হিসাবের ধারণা। প্রাপ্য হিসাব বলতে আমরা কী বুঝি সেটি। এর পরের অপশনটি হচ্ছে, দেখো, যে প্রাপ্য হিসাবের প্রকারভেদ। ঠিক আছে, ক্লাসিফিকেশন অফ রিসিভেবলস অর অ্যাকাউন্টস রিসিভেবলস। তো আমরা একটু দেখি, প্রাপ্য হিসাবের হচ্ছে দুই প্রকারের প্রাপ্য হিসাব হতে পারে, যেমন ব্যবসায়িক প্রাপ্য হিসাব আর হচ্ছে অব্যবসায়িক প্রাপ্য হিসাব। আবার এই অব্যবসায়িক প্রাপ্য হিসাব আবার দুই ধরনের হতে পারে, প্রাপ্য হিসাব হতে পারে, আবার প্রাপ্য নোট হতে পারে। ঠিক আছে, সরি, এটি ব্যবসায়িক প্রাপ্য হিসাব দুই প্রকার হতে পারে, প্রাপ্য হিসাব হতে পারে, আবার কিন্তু প্রাপ্য নোট হতে পারে। যেমন ব্যবসায়িক প্রাপ্য হিসাব কী আছে দেখো এখানে, ব্যবসা প্রতিষ্ঠানের স্বাভাবিক কার্যক্রম থেকে যে প্রাপ্য হিসাবে সৃষ্টি হয় তাকে ব্যবসায়িক প্রাপ্য বলে। যেমন স্বাভাবিক কার্যক্রম কি? পণ্য ক্রয় বিক্রয়, প্রতিনিয়ত আমরা পণ্য বিক্রি করি, কোনোটা নগদে কোনোটা বাকিতে। যখনই বাকিতে আমরা পণ্য বিক্রি করব, তখনই ওখানে কি তৈরি হবে? প্রাপ্য হিসাব তৈরি হবে। ঠিক আছে, এবং এই জাতীয় হিসাবকে বলে ব্যবসায়িক প্রাপ্য হিসাব বা ব্যবসায়িক প্রাপ্য। পণ্য বা ধারে সরবরাহের জন্য ব্যবসায়িক প্রাপ্যসমূহ সৃষ্টি হয়ে থাকে। ব্যবসায়িক প্রাপ্যকে সাধারণত দুই ভাগে ভাগ করা যায়, যথা প্রাপ্য হিসাব, আরেকটা হচ্ছে কি প্রাপ্য নোট। আচ্ছা, প্রাপ্য হিসাব হচ্ছে গ্রাহকের নিকট থেকে যে টাকা পাওনা হয় তাকে প্রাপ্য হিসাব বলে। বাকিতে পণ্য বা সেবা বিক্রয়ের মাধ্যমে প্রাপ্য হিসাবে সৃষ্টি হয়। এরূপ প্রাপ্য টাকা সাধারণত 30 থেকে 60 দিনের মধ্যে আদায় হবে বা নগদে পাওয়া যাবে বলে ধারণা করা হয়। ঠিক আছে, 30 থেকে 60 দিন ধারণা করা হয়। আবার কখনো প্রাপ্য হিসাবের নিকট আদায় 90 দিনের প্রয়োজন হতে পারে। ঠিক আছে, এটা গ্রাহক কর্তৃক টাকা পরিশোধের একটি আনুষ্ঠানিক মৌখিক প্রতিশ্রুতি প্রাপ্য হিসাব। ঠিক আছে, মৌখিক প্রতিশ্রুতি। আর প্রাপ্য নোটের লিখিত প্রতিশ্রুতি, এই দুটোর ভিতরে পার্থক্য হচ্ছে, এটা মৌখিক প্রতিশ্রুতি, এটা হচ্ছে লিখিত প্রতিশ্রুতি। যেমন পণ্য বা সেবা ধারে বিক্রয় বা সরবরাহের জন্য ক্রেতা বিক্রেতাকে টাকা পরিশোধের জন্য যে লিখিত প্রতিশ্রুতি বা দলিল প্রদান করে, লিখিত। এবার এটা কিন্তু লিখিত ছিল না যে আমি টাকা দেবো, সে মৌখিকভাবে প্রতিশ্রুতি দিয়েছে যে আমি 2 মাস বা 3 মাসের ভিতরে টাকা দেবো। ঠিক আছে, এরকম। এবং সাধারণত নিয়মিত যারা ক্রেতা তারাই এই ধরনের করে থাকে, মানে চুক্তি করে থাকে, মৌখিক চুক্তি করে থাকে। আর বড় ধরনের লেনদেনগুলো আমরা লিখিত বা প্রাপ্য নোটের মাধ্যমে করে থাকি। যেমন পণ্য ধারে বা সেবা করার জন্য ক্রেতা আনুষ্ঠানিক লিখিত প্রতিশ্রুতি দলিল প্রদান করে, তাকে বলা হয় প্রাপ্য নোট। ঠিক আছে, প্রাপ্য নোট, প্রাপ্য বিল একই কথা। তাহলে প্রাপ্য হিসাবের মতো প্রাপ্য নোটও একটি চলতি মূলধন হিসেবে বিবেচিত হয়। এটি আনুষ্ঠানিক লিখিত প্রতিশ্রুতি বা দলিলের মাধ্যমে প্রকাশিত হয়, যা মৌখিক প্রতিশ্রুতির ঝুঁকি পরিহার করে। ঠিক আছে, মৌখিক প্রতিশ্রুতির ঝুঁকি থাকতে পারে।
ঠিক আছে, কিন্তু এটা কিন্তু কোনো ঝুঁকি নেই, এটা একটা আইনগত একটা কি সত্তা তৈরি হলো। যখনই আমি লিখিত কোনো লেনদেন করব তখন ওখানে কি হবে, আইনগত সত্তা তৈরি হবে। প্রাপ্য নোট 30 হতে 90 দিন কিংবা আরও দীর্ঘ সময়ের জন্য হতে পারে, 6 মাসও হতে পারে। ঠিক আছে, তাই এই ধরনের নোট আদায়কালে প্রাপ্য হিসাবের কাছ থেকে লিখিত মূল্যের সাথে সুদ বাবদ অতিরিক্ত টাকাও আদায় করা হয়। ধারে বিক্রয়ের ক্ষেত্রে বর্তমানে এটি অত্যন্ত জনপ্রিয়। ঠিক আছে, যে তুমি যে আমার টাকা আটকে রাখবে 6 মাস 7 মাস, তো এই প্রাপ্য নোটের সুদও কিন্তু কী করা হয়, আদায় করা হয় এখানে। ঠিক আছে, কারণ আমি যদি টাকাটা না পাই সঠিক সময়, তখন কিন্তু ওই টাকার আমার বিনিয়োগ বঞ্চিত হবে, এবং বিনিয়োগ বঞ্চিত হওয়ার ফলে আমার কি আমি ক্ষতিগ্রস্ত হবে, এবং এই ক্ষতিগ্রস্ত যাতে না হই এই জন্য কিন্তু প্রাপ্য নোটের সাথে অতিরিক্ত সুদও আদায় করা যেতে পারে। ঠিক আছে, এটা খুব গুরুত্বপূর্ণ। এরপর দেখো অব্যবসায়িক প্রাপ্য, যে ব্যবসায় প্রতিষ্ঠানের স্বাভাবিক কার্যক্রমের বাইরে কিছু সৃষ্ট প্রাপ্য রয়েছে, সেগুলোকে অব্যবসায়িক প্রাপ্য বলে। এসব প্রাপ্য বিভিন্ন লেনদেনের সাথে সৃষ্ট হয়, যার বিপরীতে সাধারণত লিখিত অঙ্গীকার বা প্রমাণাদি থাকে। যেমন অব্যবসায়িক প্রাপ্যসমূহ বিভিন্ন ধরনের হতে পারে, যেমন প্রাপ্য সুদ, লভ্যাংশ, প্রাপ্ত সুদ, প্রাপ্ত লভ্যাংশ, কর্মকর্তা কর্মচারীদের অগ্রিম প্রদত্ত ঋণের টাকা ইত্যাদি। ঠিক আছে, এগুলো হচ্ছে অব্যবসায়িক লেনদেন, এগুলো ব্যবসার সাথে কোনো সম্পর্কিত নয়, এগুলো অভ্যন্তরীণ লেনদেন হিসেবেও আমরা বলতে পারি। এরপরে দেখি আমরা অনাদায়ী পাওনা খরচ, আর হচ্ছে অনাদায়ী পাওনা সঞ্চিতি। এখন অনাদায়ী পাওনা খরচ, অনাদায়ী পাওনা সঞ্চিতি আমরা কীভাবে নির্ণয় করব? ঠিক আছে, যেমন এখানে আমরা যখন করবো, যখন আর্থিক বিবরণী করবো, তখন তোমরা একটু খেয়াল করবে পুরাতন অনাদায়ী পাওনা নামে একটা বিষয় আছে। এখানে পুরাতন অনাদায়ী পাওনা আমরা কাকে বলে থাকি? যে অনাদায়ী পাওনার টাকা রেয়ামিলে লেখা থাকে সেটাকে আমরা বলতে পারি পুরাতন অনাদায়ী পাওনা। নতুন অনাদায়ী পাওনা যেটি আমাদের কোথায় লেখা থাকে? সমন্বয়ে লেখা থাকে। নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি, এটার তথ্য কোথায় থাকে? সমন্বয়ে থাকে। পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি, এটার তথ্য কোথায় থাকে? রেয়ামিলে থাকে। তাহলে আমরা পুরাতন অনাদায়ী পাওনাকে কোথায় পাবো? রেয়ামিলে পাবো। আবার আমরা নতুন অনাদায়ী পাওনাকে কোথায় পাবো? সমন্বয়ে পাবো। নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতিকেও সমন্বয়ে পাবো, এবং পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতিকেও রেয়ামিলে পাবো। তো এটার ফর্মুলা হচ্ছে পুরাতন অনাদায়ী পাওনা যোগ নতুন অনাদায়ী পাওনা যোগ নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি মাইনাস পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি। তো আমরা সেক্ষেত্রে পাবো হলো অনাদায়ী পাওনা খরচ। ঠিক আছে, এটা। এবার দেখি নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি। ওকে, নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি আমরা এই বিষয়টি আমাদের বের করে নিতে হবে। নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি আমাদের বের করে নিতে হবে, এটি সাধারণত অঙ্কে সরাসরি বলা থাকে না। ঠিক আছে, তো এটা আমরা কীভাবে বের করবো? এটা এভাবে বের করবো, দেখো প্রাপ্য হিসাবে, এই প্রাপ্য হিসাবে টাকা রেয়ামিলে থাকবে, রেয়ামিল থেকে আমরা বসাবো যোগ অলিখিত বিক্রয় বা সেবা, এটা সমন্বয় থাকবে। তারপর মাইনাস আন্তঃফেরত থাকবে এখানে। ঠিক আছে, তারপর হচ্ছে যে নতুন অনাদায়ী পাওনা যদি থাকে, নতুন অনাদায়ী পাওনা হচ্ছে যেটা সমন্বয় থেকে আমরা নিব, এটা কীভাবে মাইনাস হবে? নতুন অনাদায়ী পাওনা আদায় বা অনাদায়ী পাওনা আদায় যদি থাকে, অনাদায়ী পাওনা আদায় যদি থাকে, তাহলে আমরা কী করবো? সেটা আমরা কী করবো? মাইনাস করবো। তাহলে আমরা নিট প্রাপ্য হিসাব পাবো। এবং এই নিট প্রাপ্য হিসাবের উপর কী ধরতে হবে? অনাদায়ী পাওনা সঞ্চিতির একটা হার দেওয়া থাকবে, যে অবশিষ্ট এরকম থাকতে পারে যে প্রাপ্য হিসাবের 5,000 টাকা আদায়যোগ্য নয়, অবশিষ্ট প্রাপ্য হিসাবের উপর 10% হারে অনাদায়ী পাওনা সঞ্চিতি ধার্য করতে হবে, এরকম কথা থাকতে পারে। তাহলে নিট প্রাপ্য হিসাবের সাথে অনাদায়ী পাওনা সঞ্চিতির হারটাকে আমরা কী করবো? গুণ করবো, তাহলে নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি বেরিয়ে যাবে। ঠিক আছে, এরপর আমরা দেখি কী আছে, লেনদেনগুলো আমরা দেখি। এবং এই অনাদায়ী পাওনা সঞ্চিতির অঙ্ক বা প্রাপ্য হিসাবের অঙ্কে কিন্তু এই লেনদেনগুলো ফিক্সড, সাধারণত এই জাতীয় জাবেদাগুলি হয়ে থাকে। যেমন কি আছে দেখো, বাকিতে পণ্য বিক্রয় বা সেবায়, এটা আমরা জানি প্রাপ্য হিসাব ডেবিট, বিক্রয় বা সেবায় ক্রেডিট হবে। পুরাতন লিপিবদ্ধ হিসাবভুক্ত লিখিত অনাদায়ী পাওনা, এরকম এই পুরাতন অনাদায়ী পাওনা অনেকগুলো নাম থাকতে পারে। পুরাতন লিপিবদ্ধ হিসাবভুক্ত লিখিত অনাদায়ী পাওনা বা কুরিন, এটা জাবেদা কী হবে? এটাকে আমরা যদি অনাদায়ী পাওনার ভবিষ্যৎ সঞ্চিতি তহবিল ব্যবস্থাপনার যে পদ্ধতি, সেই অনুযায়ী আমরা কী করে থাকি, অনাদায়ী পাওনা সঞ্চিতি বা কুরিন সঞ্চিতি ডেবিট এবং প্রাপ্য হিসাব ক্রেডিট, এবং এই পদ্ধতিটা কিন্তু এখন বর্তমানে প্রচলিত। আগে পুরাতন পদ্ধতি কী ছিল? অনাদায়ী পাওনা ডেবিট, প্রাপ্য ক্রেডিট। কিন্তু বর্তমানে কিন্তু আমরা লিখবো কি, অনাদায়ী পাওনা সঞ্চিতি ডেবিট আর প্রাপ্য হিসাব কী লিখবো? ক্রেডিট লিখবো। ঠিক আছে, এরপর দেখো নতুন অলিখিত অহিসাবভুক্ত লিখিতব্য অনাদায়ী পাওনা বা কুরিন, এই কথাগুলো নানা নামে থাকতে পারে। স্টুডেন্টদের কনফিউজ করার জন্য লিখিতব্য এই জাতীয় নামও দিতে পারে। ঠিক আছে, তো লিখিতব্য মানে নতুন অনাদায়ী পাওনা, এটারও জাবেদা একই হবে, অনাদায়ী পাওনা সঞ্চিতি ডেবিট বা অনাদায়ী পাওনা সঞ্চিতি বা কুরিন সঞ্চিতি ডেবিট, আর প্রাপ্য হিসাব কী হবে? ক্রেডিট হবে। ঠিক আছে, হিসাবকাল ধারণের নীতি অনুযায়ী আমাদের প্রত্যেক বছর শেষে 4টা হিসাবকে বন্ধ করতে হয়, যেমন আয়, ব্যয়, নিট, লাভ, ক্ষতি, আর হচ্ছে উত্তোলন। ঠিক আছে, তো সেই মতে অনাদায়ী পাওনা খরচকে আমরা যদি ব্যয় হিসাবে ধরি, তাহলে যদি ব্যয় হিসাবে আমরা ধরে থাকি বা ক্ষতি হিসাবে ধরে থাকি, এটাকেও বন্ধ করতে হবে। তাহলে অনাদায়ী পাওনা হিসাব দেখো আমাদের আগে কী হয়েছিল, অনাদায়ী পাওনা এখানে একটা জাবেদা মিসিং আছে। ঠিক আছে, অনাদায়ী পাওনা খরচের জাবেদাটা মিসিং আছে, আমি একটু লিখে দিচ্ছি তোমাদের এখানে। অনাদায়ী পাওনা খরচ, এখন অনাদায়ী পাওনা খরচের জাবেদা কী হবে?
অনাদায়ী পাওনা হিসাব ডেবিট, অনাদায়ী পাওনা সঞ্চিত হিসাব ক্রেডিট। ঠিক আছে, এই জাবেদাটা মিসিং আছে। এটা এটা তোমার কি হবে, ওই 3-এর পরে এটা আসবে, এটা 4 নম্বর হবে, এটা হবে 4 নম্বর এখানে। ঠিক আছে, তাহলে এখানে দেখো যে অনাদায়ী পাওনা খরচ ডেবিট, অনাদায়ী পাওনা হিসাব ডেবিট, অনাদায়ী পাওনা সঞ্চিত ক্রেডিট। এখন এই অনাদায়ী পাওনা হিসাব এখানে কোথায় আছে? অনাদায়ী পাওনা হিসাব এখানে ডেবিট আছে। এটাকে যদি বন্ধ করে দিই, তাহলে বন্ধ করে দিলে অনাদায়ী পাওনা হিসাব কি হয়ে যাবে? ক্রেডিট হয়ে যাবে। মনে রাখবে যে কোনো হিসাবকে বন্ধ করলে এটা কি হয়ে যায়? উল্টে যায়, ক্রেডিট হয়ে যায়, ডেবিট ক্রেডিট পরিবর্তন হয়ে যায়। সেক্ষেত্রে আমরা লিখতে পারি আয় সারাংশ বা আয় বিবরণী ডেবিট, আর অনাদায়ী পাওনা হিসাব বা কুঋণ হিসাব কি হবে? ক্রেডিট হবে। এটা এই জাবেদাগুলো মানে এই কয়টা জাবেদা মূলত প্রতিটা অঙ্কেই থাকে, তবে কিছু 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 অঙ্কের ক্ষেত্রে আমরা এই বিষয়টা পাবো যে ইতিপূর্বে অবলম্বনকৃত অনাদায়ী পাওনার টাকা পাওয়া গেল। মানে আমরা এর আগে কয়েক বছর আগে, বেশ কয়েক বছর আগে মনে করে একজন ব্যক্তির কাছে আমরা বাকিতে পণ্য বিক্রি করেছি, এবং সে তার কাছ থেকে টাকা না পেয়ে আমরা যখন তার হিসাবকে বন্ধ করে দিলাম এবং ধরে নিলাম যে তার কাছ থেকে টাকা পাওয়া যাবে না, তখন তো কিন্তু আমরা তার হিসাবকে কী করেছি? বন্ধ করে দিয়েছি, এবং অনাদায়ী পাওনা সঞ্চিতি দিয়ে আমরা তাকে ক্লোজ করে দিয়েছি। তো অপ্রত্যাশিতভাবে সে কয়েক বছর পরে সে আবার কী করলো? টাকা ফেরত দিল। তো তখন আমাকে কী করতে হবে? ওই যে যে হিসাবটাকে বন্ধ করেছিলাম সেই হিসাবটাকে চালু করতে হবে। যেমন হিসাব যখন বন্ধ করেছিলাম তখন তখন আমরা ধরে নিয়েছিলাম কি অনাদায়ী পাওনা সঞ্চিত ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট। তাহলে হিসাবকে চালু করতে হবে। চালু করতে হলে কী করতে হবে? এটা উল্টে যাবে। আমরা যদি তালা ঘোরালে কী করি? বিপরীত দিকে ঘোরাই খোলার জন্য। তো এটাও তাই হবে। এখানেও দেখো প্রাপ্য হিসাব ডেবিট, অনাদায়ী পাওনা সঞ্চিতি ক্রেডিট হয়ে যাবে। তাহলে এখানে দেখো প্রাপ্য হিসাব ডেবিট, অনাদায়ী পাওনা সঞ্চিতি ক্রেডিট। আমরা তালা ঘুরিয়ে কী করলাম? হিসাবটাকে খুললাম। ঠিক আছে, নতুন করে চালু করলাম। এরপর আমরা কী করবো? প্রাপ্য হিসাব থেকে টাকা আদায় করব। ঠিক আছে, এই যে প্রাপ্য হিসাব এর থেকে টাকা আদায় করব। তো টাকা কীভাবে আদায় করবো? আমরা যদি চেক আদায় করি ব্যাংক হিসাব ক্রেডিট ডেবিট হবে, আর যদি নগদ আদায় করি নগদান হিসাব কী হবে? ডেবিট হবে। নগদান হিসাব ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট। এটা হবে আমাদের জাবেদা। ঠিক আছে, তো এই ছিল আমাদের প্রাপ্য হিসাব সংক্রান্ত বিষয়। তো তোমরা অবশ্যই কী করবে? থ্যাংক ইউ সো মাচ ডিয়ার স্টুডেন্টস, সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড ফলো মাই ফেসবুক পেজ সমস্ত দ্য ম্যাজিশিয়ান অফ অ্যাকাউন্টিং। তো তোমাদের সবাইকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি। তো আজকের ক্লাস এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।